ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। সকলকে নমস্কার। আজকে আমরা প্রথমে অভ্যাস করব আগের দিনের পড়া সত্রী প্রত্যয় আমরা পড়েছিলাম আগের দিন। তারপর আমরা আজকে সানজ প্রত্যয় নতুন বিষয় পড়ব। সত্রী এবং সানজ দুটি প্রত্যয়ই একই অর্থে ব্যবহার করা হয়। যেরকম আমরা বলেছিলাম যে বর্তমানে কন্টিনিউয়াস বোঝানোর জন্য সত্রী প্রত্যয় আমরা ব্যবহার করতে শিখেছিলাম, সেই রকমই সানজ প্রত্যয়ও ওই রকম অর্থেই ব্যবহার হয়, একই অর্থে। তো তার জন্য কি কি নিয়ম আছে আমরা দেখব। তার আগে আমরা যে সত্রী প্রত্যয় পড়েছিলাম, তো সেগুলি একবার আমরা অভ্যাস করব, নিয়ম এবং প্রয়োগ। তারপরে আমরা সানজ প্রত্যয় পড়ব। নিয়মগুলি এখানে সংক্ষেপে লেখা আছে, আমি একবার বলে দিই। যে সত্রী প্রত্যয়ের জন্য যে নিয়মগুলি ছিল, তার মধ্যে প্রথম নিয়ম ছিল পরস্ময় পদ ধাতুর সঙ্গেই সত্রী প্রত্যয় যুক্ত হয়, আদমনিপদ ধাতুর সাথে যুক্ত হয় না। এটা ছিল প্রথম নিয়ম। তারপরে সত্রী প্রত্যয়ান্ত শব্দ সবসময়ই কর্তাকে অনুসরণ করে চলে, মানে কর্তার বিশেষণ হয়। কর্তা যেই লিঙ্গে যেই বিভক্তিতে বা যেই বচনে থাকে সেই অনুসারে কর্তৃ প্রত্যয় করে যেই শব্দটি পাই সেটাও সেরকম ভাবেই চলবে, কর্তাকে অনুসরণ করবে। তারপর 3 নম্বর নিয়মে আমরা দেখেছিলাম যে কিভাবে রূপটি বানাতে হয়। তো সেখানে বলা হয়েছিল কি, যে পুংলিঙ্গ বা নপুংসক লিঙ্গের ক্ষেত্রে কি করতে হবে না, লট লকারের প্রথম পুরুষের বহু বচনের রূপ নিতে হবে। যেরকম গচ্ছন্তি অথবা পঠন্তি অথবা কুর্বন্তি, এইরকম। তার শেষে দেখতে হবে যে দন্ত নয় তয়ে হস্যি আছে অথবা তয়ে হস্যি আছে, এই দুটির মধ্যে যে কোনো একটি থাকবে। তো সেখান থেকে শুধুমাত্র ত রেখে বাকি সমস্ত স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বাদ দেব শেষের অংশটি থেকে। যেমন যদি দন্ত নয় তয়ে হস্যি থাকে, যেমন গচ্ছন্তি, পঠন্তি, খাদন্তি, এরকম শব্দ ক্রিয়াপদগুলি, সেক্ষেত্রে তয়ে হসন্ত থাকবে শুধুমাত্র, গচ্ছত, খাদত, এরকম রূপগুলি হবে, পঠত, এটা হচ্ছে মূল রূপ, এরকম হবে। তো এগুলির ক্ষেত্রে পুংলিঙ্গে যদি রূপ করতে হয় তখন সেটা হয়ে যাবে পঠন, প্রথম আর এক বচনে পঠন। আর ক্লিবলিঙ্গ হলে পঠত। এত দূর আমরা দেখেছিলাম পুংলিঙ্গ অথবা নপুংসক লিঙ্গের ক্ষেত্রে। আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে আলাদা নিয়ম ছিল। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে নিয়ম ছিল যে কর্তা যদি স্ত্রীলিঙ্গী হয় তাহলে তার বিশেষণ অনুসারে করতে হবে। তো তখন নিয়ম বলা হয়েছিল যদি অতি থাকে, প্রথম পুরুষের এক বচনের রূপ দেখতে হবে। যেরকম গচ্ছতি, পঠতি, লিখতি, খাদতি, কারোতি, এখানে দেখতে হবে কোথায় অতি আছে কোথায় নেই। তো যেই সমস্ত ধাতুর ক্ষেত্রে অতি থাকবে সেখানে সেটা বহু বচনের রূপ নিয়ে দীর্ঘি করে দিতে হবে অতি যেখানে আছে। যেমন পঠতি, এখানে অতি রূপ আছে এক বচনের রূপে, তো এটার বহু বচনের রূপ নিয়ে দীর্ঘি করে দিতে হবে, পঠন্তি, এরকম রূপটা হবে। সত্রী প্রত্যয় করলে এরকম রূপ হবে। আর যদি অতি না থাকে, যেরকম কারোতি, এখানে ওকার আছে, কারোতি, ওতি আছে, অতি নেই, তো এই ক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে হচ্ছে বহুবচনের রূপ নিয়ে দীর্ঘি করতে হবে, একই রকম নিয়ম, কিন্তু দন্তন্যটা বাদ দিয়ে দিতে হবে। যেরকম পঠন্তি, এখানে দন্তন্য ছিল
কিন্তু কুর্বতী এখানে শেষে দন্ত ন নেই। এটা হচ্ছে পার্থক্য। যদি অতি থাকে তাহলে দন্ত ন থাকবে, আর যদি অতি না থাকে তাহলে দন্ত ন থাকবে না। এরকম রূপগুলি হবে। আর এটা নদী শব্দের মতো হবে বলা হয়েছিল। তো এই নিয়মগুলি সকলের মনে আছে? কি কি বললাম বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক, আমরা আগের দিন পড়েছিলাম এই নিয়মগুলি, সেই জন্য আর একবার বলে দিলাম, তাতে করে সকলের মনে পড়ে যাবে। তো ক্লিবলিঙ্গ অথবা পুংলিঙ্গের ক্ষেত্রে রূপ হবে পঠন, এটা পুংলিঙ্গের প্রথম আর একবচন, আর পঠত এটা হচ্ছে ক্লিবলিঙ্গের প্রথম আর একবচন। আর স্ত্রীলিঙ্গে হলে পঠন্তি দীর্ঘী হয়ে যাবে, নদী শব্দের মতো, পঠন্তি প্রথম আর একবচন। এগুলি এখানে সংক্ষেপে একটি টেবিলের মাধ্যমে দেওয়া আছে। এটা আমরা আগের দিনও দেখেছিলাম, এটা আরেকবার দেখলে আমাদের মনে পড়ে যাবে। তো প্রথমটি কি নিয়মে কিভাবে হয়েছে, কে ব্যাখ্যা করবেন একটু বলুন। যেটুকু মনে আছে ব্যাখ্যা করার চেষ্টা করুন, ভুল হলে কোনো অসুবিধা নেই, আমি বলে দেবো আরেকবার। বলুন প্রিয়া। হ্যাঁ, প্রথমটি পদ্ধতি আছে। এবার পদ্ধতি যেহেতু শেষে অতি অতহসী অতি হচ্ছে, সেই জন্য যে এটার প্রথম পুরুষের বহুবচনের রূপটা নেওয়া হয়েছে, তাই জন্য পঠন তি হয়েছে, আর শেষে রশ্মিটা দীর্ঘিকার হয়ে যাবে, তাই জন্য পঠন তি হয়েছে। ঠিক, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে এটা দীর্ঘী হয়ে হুম, গেছে, ঠিক। হুম। আর পুংলিঙ্গে আর ক্লিবলিঙ্গে? পুংলিঙ্গে হচ্ছে এটা পঠন্তি, যেহেতু এটা পুংলিঙ্গ তাই জন্য শুধুমাত্র তটা থেকে বাকি দন্ত্য ন আর হ্রস্বইকারটা উঠে গিয়ে পঠত হয়ে গেছে। ক্লিবলিঙ্গের ক্ষেত্রেও তাই হয়েছে, ঠিক, এটা তাই হচ্ছে পঠত প্রাতিপদিক। হয়েছে। এটা হচ্ছে মূল শব্দ। পঠত, পঠত অথবা পঠন্তি, এটা হচ্ছে মূল শব্দ। যেরকম নদী এটা হচ্ছে মূল শব্দ, তারপরে রাম এটা হচ্ছে মূল শব্দ, সেরকমই এগুলি হচ্ছে মূল শব্দ। এবার যখন আমরা এগুলি প্রথমাতে ব্যবহার করব, তখন পুংলিঙ্গে এটা হয়ে যাবে পঠন, আর ক্লিবলিঙ্গে একই থাকবে, এটা পঠত থাকবে। আর স্ত্রীলিঙ্গেও একই থাকবে, পঠন্তি এরকমই থাকবে। ঠিক। তারপরেরটা কেউ বলবেন, কারোতি, এটা কিভাবে কেন হয়েছে? বলুন একজন, যে কোনো, চেষ্টা করুন। কারোতি, এখানে অতি আছে কি নেই বলতে হবে, না প্রিয়া বাদ দিয়ে অন্য কেউ? স্নিগ্ধা বলুন। কারতি, এটা শেষে অতি নেই, অতি আছে। এবং এই করতির লটলকারে বহুবচনের রূপ হয় কুর্বন্তী। আর এই কুর্বন্তীর স্ত্রীলিঙ্গে যেহেতু করতির শেষে অতি নেই, সেই জন্য শুধু তয় দীর্ঘী এই উচ্চারণটাই হবে, মানে কুর্বতীই হবে। আর পুংলিঙ্গে শুধু এখানে তয় দীর্ঘই, শেষে তয় দীর্ঘই রয়েছে, দীর্ঘিটা বাদ যাবে, শুধু ত থাকবে, সুতরাং কুর্বত হবে। ক্লিবলিঙ্গও তাই। ঠিক, কিন্তু পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গের ক্ষেত্রে আমাদের বহুবচনের রূপটাই দেখতে হবে, তাই না? কুরবান্তি এরকম রূপ হয় বহুবচনে, তাই তো? সেখান থেকে তয় হসন্ত রেখে বাকি অংশটা বাদ দিতে হবে। কারোতি এই অংশে নয় কিন্তু,
এটাকে দেখে এখানে তয় হসন্ত রেখে বাকি অংশটা বাদ দেওয়া নয়, আমাদের বহু বচনের রূপ দেখতে হবে। কুরবন্তি, সেখানে কুরবাত এটুকু থাকবে, বাকি অংশটা বাদ যাবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। অন্তিভা, তারপরেরটা বলার চেষ্টা করবেন। হ্যাঁ স্যার, চেষ্টা করছি। বলুন। এখানে দেখুন, অস্তি যেটা আছে, বহু বচনে কি রূপ হয় অন্তিভা? অস্তি, এটা বহু বচনে কি রূপ হয়? শান্তি। হ্যাঁ, শান্তি হয়, ঠিক। শান্তি হলে তাহলে স্ত্রীলিঙ্গের যখন রূপ করব, তাহলে শান্তি যদি হয়, তাহলে আমাকে প্রথমে এক বচনের রূপটাতে দেখতে হবে। অস্তি আছে এখানে, তাহলে অতি তো নেই। অতি নেই যেহেতু, তাহলে কি করতে হবে? সন্তি থেকে কি বাদ দিতে হবে বা কি রাখতে হবে? নটা বাদ দিতে হবে। ঠিক। অতি নেই যেহেতু এক বচনে, সেই জন্য বহু বচনের রূপ নিয়ে দন্ত নটা বাদ দিতে হবে আর দীর্ঘি করে দিতে হবে। তাহলে সন্তি থেকে এটা সন্তি হতো, কিন্তু নটা বাদ দিলে সতী হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক। আর ক্লিবলিঙ্গের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, ক্লিবলিঙ্গ বা পুংলিঙ্গের ক্ষেত্রে বহু বচনের রূপটি নিয়ে তয়ে হসন্ত রেখে বাকি অংশটা বাদ। তাহলে সন্তি ছিল বহু বচনের রূপ, সেখান থেকে আমরা তয়ে হসন্ত রেখে হ্রস্ব ইকার বাদ এবং নকার বাদ, তাহলে পড়ে রইল সৎ। এটা হচ্ছে প্রাতিপদিক, মূল শব্দ। এবার এটাকে যদি আমরা পুংলিঙ্গে ব্যবহার করি প্রথম আর এক বচনে, তখন কি রূপ হবে? কি হবে প্রথম আর এক বচনে? পঠন যেরকম হয়, এখানে কি রকম হবে? কান্তিভা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, যেরকম পঠত এটা মূল রূপ, আর পুংলিঙ্গে প্রথম আর এক বচনে পঠন এরকম রূপটা হয়, নয় হসন্ত হয়, সেরকম এখানে সৎ এটা হচ্ছে মূল রূপ, এটার প্রথমাতে প্রয়োগ করলে হবে সান, নয় হসন্ত হবে সান। ঠিক আছে? এরকম ভাবেই পরেরটাও হবে। দাদাতি, এখানে অতি নেই, সেজন্য দাদাতি এটা হচ্ছে স্ত্রীলিঙ্গের রূপ। আর বহু বচনের রূপটা হচ্ছে দাদাতি, এখানে আমরা ইকারটা বাদ দিয়ে বাকি অংশটা রেখে দেবো, দদত, দাদাত, এরকম রূপটা থাকবে। ঠিক আছে, এবার আর একটি রূপ ছিল যেটা যে জানাতি, এখানেও অতি নেই, সেই জন্য জানতি, জানন্তি বহু বচনের রূপটা নেওয়া হয়েছে, তারপরে দীর্ঘি করে দন্ত নটা বাদ দেওয়া হয়েছে, জানাতি এরকম রূপটা হয়েছে, জানা অর্থে। আর ক্লিবলিঙ্গে অথবা পুংলিঙ্গের ক্ষেত্রে জানন্তি, এখানে ইকার এবং নকার বাদ দিয়ে তয়ে হসন্ত শুধুমাত্র আছে, জানত। এরপরে আমরা এক্ষেত্রে আমরা অনুবাদ করব সত্যি প্রত্যয়ের কিরকম বাক্য হতে পারে, তো সেগুলি আমরা অনুবাদ করলে বোঝা যাবে। বাংলাতে বলে তারপরে আমরা সংস্কৃতে বলবো। তো প্রথমটি আছে, রাম হাসতে হাসতে দৌড়াচ্ছে, এটা কে বলবেন? হাসতে হাসতে, এখানেই হচ্ছে সত্যি প্রত্যয় যোগ হবে।
বলুন, কে বলবেন? জেনিভা? জেনিভা চেষ্টা করবেন। হ্যাঁ স্যার করছি। বলুন। স্যার বলবো? বলুন। রামः হসৎ পালয়তি। পালয়তি নয়, পালয়তি মানে পালন করা। এখানে বলতে হবে ধাবতি। কি হবে? ধাবতি। ঠিক। তাহলে রামः হসৎ ধাবতি, এটা ঠিক আছে না ভুল আছে? অন্তিভা? স্যার এটা ভুল আছে, ধাবতী হলে ওটা স্ত্রীলিঙ্গ হয়ে যাচ্ছে, ধাবত হবে। না, ওটা তো ঠিকই আছে। রামः ধাবতি, এটা তো ঠিকই আছে, কিন্তু এই যে হাসত বলা হয়েছে এটা কি ঠিক আছে? এই অংশের ভুল আছে। প্রিয়া? স্যার এটা হবে রামः হসন ধাবতি। ঠিক, হাসান হবে, কারণ এটা পুংলিঙ্গে আছে না। যদি হুম। ক্লিবলিঙ্গে হতো তাহলে হাসত হতো, কিন্তু রাম তো পুংলিঙ্গ শব্দ, সেই জন্য তার বিশেষণ হবে। তাহলে এটা হবে হাসান। রামঃ হাসান ধাবতি। যদি এখানে মিত্রম শব্দ থাকতো, মিত্রম, মিত্রম শব্দ ক্লিবলিঙ্গে, তাহলে তখন হতো হসত। মিত্রম হসত ধাবতি। বোঝা গেছে অন্তিভা, জেনিভা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক, তাহলে তারপরের টিকে বলবেন। গীতা দৌড়াতে দৌড়াতে পড়ে যাচ্ছে। এখানে বই পড়া কিন্তু নয়, সে নিজে পড়ে যাচ্ছে। অন্তিভা বলুন। গীতা ধাবন পততি। এখানে চিন্তা করতে হবে যে গীতা এটা কোন শব্দ, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, ক্লিবলিঙ্গ? কি শব্দ এটা? স্ত্রীলিঙ্গ। তাহলে ধাবত হবে? না, ধাবন ধাবতী। হবে? না না, ধাবতী। হুম কি হবে? ধাবন্তি হবে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ধা হুম ধাবন্তী পততি। ধাব হুম এখানে ভেবে নিতে হবে যে এক বচনে কি রূপ হয়, ধাবতি। তাহলে এখানে অতি আছে, তাহলে অতি আছে সেই জন্য দন্তন্য থাকবে, ধাবন্তি হবে। গীতা ধাবন্তি পততি। বোঝা গেছে? তারপর শুকনো পাতা পড়তে পড়তে ভেঙে গেল। ভেঙে গেল বলতে এটা আমরা বলবো ভগ্নঃ। ঠিক আছে, ভেঙে যাওয়াকে বলবো ভগ্নঃ বা ভগ্নম বা ভগ্না। তিনটি লিঙ্গে তিন রকম রূপ হতে পারে, ভগ্নঃ হতে পারে, ভগ্না হতে পারে, অথবা ভগ্নম হতে পারে। তাহলে এটার অনুবাদ কি হবে? জেনিভা বলুন। শুষ্কপত্রাণি পতিত্বা ভগ্নাः অভবन्। পতিত্বা দিয়ে বললে তো হবে না, আমরা এখন সত্রী প্রত্যয় পড়ছি।
তোয়া প্রত্যয় তো নয়, পড়তে পড়তে, মানে এটা কন্টিনিউয়াস বোঝাতে হবে। পড়ে ভেঙে গেছে এরকম অর্থ নয়, পড়তে পড়তে ভেঙে গেছে। সত্রী প্রত্যয় হবে, তোয়া প্রত্যয় হবে না। যখন পড়ে ভেঙে গেছে তখন তোয়া প্রত্যয় হবে। এটা পড়তে পড়তে ভাঙছে, মানে এখানে আচ্ছা, সত্রী প্রত্যয় হবে। তাহলে কি হতে পারে স্নিগ্ধা? শুষ্কং পত্রং পতত ভগ্নম। ঠিক, একদম কারেক্ট। শুষ্কম, শুকনম নয়, শুষ্কম হবে, ঠিক আছে। শুষ্কম পত্রম পতত ভগ্নম। এখানে পতত হবে কারণ এটা ক্লিবলিঙ্গ শব্দ, পতত। আর ভগ্নম হবে কারণ এটা তারই বিশেষণ হচ্ছে, সেই জন্য ভগ্নম হবে। ঠিক। তারপরে শিক্ষিকা দেখতে দেখতে যাচ্ছেন, শিক্ষিকা দেখতে দেখতে যাচ্ছেন। প্রিয়া? শিক্ষিকা দৃশ্যন্তি যচ্ছতি। যাওয়া অর্থে কি হয়, কোন ক্রিয়াপদ? যাচ্ছতি মানে তো গচ্ছতি। দেওয়া। ঠিক, গচ্ছতি। শিক্ষিকা গচ্ছতি, এটা ঠিক আছে, কিন্তু দৃশ্যন্তি হবে না। স্যার পশ্যন্তি হবে। ঠিক, পশ্যন্তি হবে। তাহলে আমাদের শিক্ষিকা হুম, পশ্যন্তি গচ্ছতি। ঠিক, শিক্ষিকা পশ্যন্তি গচ্ছতি। ঠিক। তারপর নবীন পুজো করতে করতে স্তোত্র পাঠ করছে। নবীন পুজো করতে করতে স্তোত্র পাঠ করছে। তাহলে পুজো, পুজো করা, এখানে আমাদের সত্রী প্রত্যয় যোগ করতে হবে। পুজো করা, এটার কি অনুবাদ হবে? পূজয়তি, এরকম রূপটা হয় লট লকারের এক বচন, প্রথম পুরুষের এক বচন, পূজয়তি। তাহলে সত্রীতে কেমন রূপ হতে পারে পুরো বাক্যটি ভেবে বলুন, কে বলবেন? স্নিগ্ধা বলুন। নবীনः পূজয়ৎ স্তোত্র পাঠং করতি। পূজয়ত হবে না, নবীনহ এটা পুংলিঙ্গ শব্দ। কি হবে তাহলে? পূজয়ন। ঠিক, পূজয়ন। নবীনহ পূজয়ন স্তোত্র পাঠম করোতি। স্তোত্র পাঠম, এটা একসঙ্গে বলতে হবে, স্তোত্র পাঠম করোতি। ঠিক। তারপরে শোভিনী শুনে শুনে লিখছে, এটা সহজ আছে, একটু মনে করতে হবে অতি আছে কি নেই। প্রিয়া বলুন। শোভিনী শৃण्वती লিখতি। ঠিক, শৃণোতি এরকম রূপটা হয়, যেরকম কারোতি ওকার থাকে, সেরকম শৃণোতি এখানেও ওকার থাকে, অকার থাকে না, সেই জন্য অতি নেই, এখানে অতি আছে। তাহলে অতি নেই, সেই জন্য দন্তন্যও থাকবে না, শৃণবতী হবে, এটা শৃণবন্তী হবে না, নকার হবে না, শৃণবতী এরকম রূপটা হবে। ঠিক, শোভিনী শৃণবতী লিখতি। তারপর শুভ্রা রেগে রেগে কথা বলছে। রেগে যাওয়ার অর্থে কি ক্রিয়াপদ আমরা ব্যবহার করতে পারি? ক্রোধ্যাতি, যেটা আমরা বলেছিলাম, ক্রোধ্যাতি, ক্রোধ্যতি।
ক্রুদ্ধাতি, তাহলে এটা আমরা সত্রী করে এখানে ব্যবহার করব। কে বলবেন? অন্তিভা, চেষ্টা করুন। শুভ্রাः ক্রুদ্ধন্তি বদতি। ঠিক, এখানে স্পেলিংটা হবে ধয়ে জফলা, ঠিক আছে? আর দ হবে না, ধয়ে জফলা। ক্রুধ্যন্তি বদতি, শুভ্রা ক্রুধ্যন্তি বদতি। ঠিক, তারপরে সায়ন, পড়তে পড়তে ঘুমাচ্ছে, এটা কে বলবেন? জেনিভা, চেষ্টা করুন। সহজ আছে, সায়ন এটা পুংলিঙ্গ শব্দ, পড়তে পড়তে ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে মানে নিদ্রাতি, আর পড়া ক্রিয়াপদ হচ্ছে পঠাতি। তাহলে বাক্যটি কেমন হতে পারে জেনিভা? সোনালী নাথ, চেষ্টা করুন। সায়ন পড়তে পড়তে ঘুমাচ্ছে, এটা কি হবে সোনালী? सायनाः सायनाः पठन् निद्राति। ঠিক, সায়নः পঠন নিদ্রাতি। ঠিক, যেহেতু সায়ন এটা পুংলিঙ্গ শব্দ, সেই জন্য এখানে পঠত না হয়ে পঠন হবে, পঠন তারপর নিদ্রাতি। ঠিক, তাহলে সকলেই ভালো চেষ্টা করেছেন। স্যার, এরপর বলুন। এখানে কি ঘুমানোতে সি ধাতুটা ইউজ করা যাবে না সেতে? হ্যাঁ, করা যেতেই পারে, সেতে। আচ্ছা, নিদ্রাতি মানে ঘুমাচ্ছে, এখানে স্পষ্ট একদম, নিদ্রাতি মানে ঘুমাচ্ছে। আর সেতে এটা দুই রকম অর্থে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে শুয়ে আছে এমনি, অথবা ঘুমাচ্ছে, দুটি অর্থে ব্যবহার করা যায়, ঠিক আছে? আচ্ছা। হুম। হুম। এরপর আমরা নতুন বিষয় পড়বো, সানজ প্রত্যয়। ছত্রীর মতোই সানজ, কিন্তু
শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমরা সত্যি প্রত্যয় পড়ে নিয়েছি যেহেতু, সেই জন্য সানজ প্রত্যয় আমাদের অতটা কঠিন মনে হবে না। একই রকম নিয়ম আছে, একটু ভালো করে বুঝলে বোঝা যাবে। তো প্রথম নিয়মটি কেউ একজন পড়ুন। যে ধাতুতে আত্মনেপদ প্রত্যয় যোগ হয় সে ধাতুর উত্তরই সানজ প্রত্যয় যোগ হয়। ঠিক, এর অর্থ হচ্ছে আত্মনিপদ ধাতু যেগুলি আছে সেইগুলিতে সানজ প্রত্যয় যোগ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা দুই রকম পেতে পারি। দুই রকম বলতে, একটা তো মূল মানে স্বরূপগত ভাবেই আত্মনেপদ ধাতু হতে পারে, অথবা আমরা পড়েছিলাম যে কর্মণির যে রূপগুলি হয়, কর্মণি বাচ্য যখন আমরা পড়েছিলাম, কর্মবাচ্য বাক্য যেদিন আমরা পড়লাম যে কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর ভাববাচ্য, এইরকম তিন রকম বাক্য হয়ে থাকে। তো সেদিন আমরা পড়েছিলাম যে কর্মবাচ্যের রূপগুলি সবসময় আত্মনি পদে হয়, যেরকম পঠতি থেকে পঠ্যাতে এরকম রূপ হয়ে যায়। তো সেগুলিও হচ্ছে আত্মনি পদের রূপ হয়। তো সেক্ষেত্রেও আমরা সানস প্রত্যয় যোগ করতে পারবো। আমরা সত্রী প্রত্যয় পড়লাম, শুধুমাত্র পরস্ময় পদের ক্ষেত্রে যোগ হবে। এখানে আমরা পড়ছি সানস প্রত্যয়, এটা বলছে শুধুমাত্র আত্মনি পদের ক্ষেত্রেই যোগ হবে। বোঝা গেছে? দ্বিতীয় নিয়মটি পড়ুন একজন। অন্যজন পড়ুন, সোনালী পড়ুন। ধাতুর লট লকারের প্রথম পুরুষে একবচন রূপ নিয়ে তার শেষ থেকে অতে আছে কিনা তা দেখতে হবে। যদি অতে থাকে তাহলে তার বহুবচনের রূপ নিয়ে শেষের তে কে বাদ দিয়ে মান যোগ করতে হয়। যদি তে না থাকে তাহলে বহুবচনের রূপ নিয়ে শেষের তে কে বাদ দিয়ে আন যোগ করতে হয়, যথা সেবাতে, সেবমান। এটি সানজ প্রত্যয়ান্ত শব্দ, যথা কুরুতে, কুর্বাণ, কুরুতে, কুর্বন্তে, কুর্বন্তে, কুরবান। এই কুরবান শব্দটি হচ্ছে সানজ প্রত্যয়ান্ত রূপ। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে কি করতে হবে না, লট লকারের প্রথম পুরুষের এক বচনের রূপ নিতে হবে। সেখানে অতে আছে কিনা দেখতে হবে। যদি অতে থাকে তাহলে বহু বচনের রূপে শেষের দন্ত নয়তয়কে বাদ দিয়ে মানও যোগ করতে হবে। এক বচনে যদি অতে থাকে তাহলে বহু বচনের রূপে দন্ত নয়তয়ে বাদ দিয়ে মানও যোগ করতে হবে। আর যদি এক বচনে অতে না থাকে তাহলে আনও যোগ করতে হবে। এটুকুই হচ্ছে নিয়ম। যদি অতে থাকে তাহলে মান, আর যদি অতে না থাকে তাহলে আন। যেরকম সেব মান, আর এখানে কুরবান। সেব মান এখানে মানও যোগ হয়েছে, কুরবান এখানে আন যোগ হয়েছে। এখানে র থাকার জন্য মূর্ধন্য হয়ে গেছে, সেটা আলাদা বিষয়, কিন্তু এখানে আনও যোগ হয়েছে। সেব মান এখানে মানও যোগ হয়েছে, কুরবান এখানে আনও যোগ হয়েছে। এটাই হচ্ছে মূল নিয়ম। তারপরটা পড়ুন কেউ একজন। কে পড়বেন? যে কোনো একজন পড়ুন। যে শব্দটি নিষ্পন্ন হয় সেটি অকারান্ত বিশেষণ, তাই তার তিন লিঙ্গে রূপ করতে পুংলিঙ্গে দেব শব্দের ন্যায়, নপুংসক লিঙ্গে ফল শব্দের ন্যায় এবং স্ত্রীলিঙ্গে আ যোগ করে লতা শব্দের ন্যায় রূপ হয়। ঠিক, সত্রী প্রত্যয়ের ক্ষেত্রে আমরা একটু কঠিন রূপ পাচ্ছিলাম, তাই না? তকারান্ত শব্দ হচ্ছিল, সেই জন্য জগৎ শব্দের মতো ক্লিবলিঙ্গে, অথবা মরুৎ শব্দের মতো পুংলিঙ্গে, ধাবত শব্দের মতো পুংলিঙ্গে এরকম রূপগুলি আমাদের আলাদা করে রূপ জানতে হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে এটা হচ্ছে অকারান্ত রূপ হবে। সেব মান, এখানে শেষে অকার আছে,
কুরবাণ, এখানেও শেষে অকার আছে। সেই জন্য এই রূপগুলি সহজ। পুংলিঙ্গ হলে শুধুমাত্র একটা বিসর্গ হয়ে যাবে প্রথম আর একবচনে, যেরকম রাম শব্দ দেব শব্দ যেরকম হয় সেরকম। আর স্ত্রীলিঙ্গ হলে আকার যোগ করে আমরা লতা শব্দের মতো ব্যবহার করব, লতা লাতে লতাহা এরকম ভাবে। আর যদি ক্লিবলিঙ্গের বিশেষণ হয় তখন আমরা ফল শব্দের মতো ব্যবহার করব, ফলম ফলে ফলানি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো এই তিনটি রূপ, এই তিনটি নিয়মই হচ্ছে মূলত এখানে আছে, আর কোনো বিশেষ নিয়ম নেই। তাহলে এই তিনটি নিয়ম যদি বোঝা যায় ঠিকভাবে, তাহলে আমরা সানস প্রত্যয় করতে পারবো। তার মধ্যে দ্বিতীয় নিয়মটি হচ্ছে মূল। আমাদের প্রথম পুরুষের এক বচনের রূপ দেখতে হবে অতে আছে কি নেই। যদি অতে থাকে তাহলে বহু বচনের রূপে দন্ত নয়তায় একার বাদ দিয়ে মানও যোগ করতে হবে। আর যদি এক বচনের রূপে অতে না থাকে তাহলে বহু বচনের রূপে দন্ত নয়তায় একার বাদ দিয়ে আনা যোগ করতে হবে। তারপর অকারান্ত শব্দের মতো পুংলিঙ্গে আর ক্লিবলিঙ্গে ব্যবহার করব, আর স্ত্রীলিঙ্গে আমরা আকারান্ত করে নেব। এটাই হচ্ছে মূল নিয়ম। করতে পারবেন তাহলে সকলে? বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। ঠিক, তাহলে এর পরের স্লাইডে কি আছে দেখি। যেরকম আমরা সত্রী প্রত্যয়ের মতো পড়েছিলাম নিয়মগুলি একটা টেবিলের মধ্যে আমরা বুঝে বুঝে, সেরকম ভাবে এখানে আমরা সানস প্রত্যয়ের ক্ষেত্রেও একটা টেবিল বানিয়েছি, যেখানে কোথায় অতে আছে বা নেই সেটাকে অনুসরণ করে আমরা মানও অথবা আনও যোগ করব। এটা ব্যাখ্যা করতে হবে। কে ব্যাখ্যা করবেন বলুন? সে বাতে, এটা বলে দেওয়াই ছিল উদাহরণের মধ্যে, তাও কেউ বলতে চাইলে বলুন। নিয়মগুলি এখানে ব্যাখ্যা করুন কিভাবে কি হচ্ছে। তারপরে আমরা অনুবাদ পড়ব, অনুবাদ অভ্যাস করব, সানজ প্রত্যয়ের অনুবাদ। স্নিগ্ধা বলুন। সেবতে এটি শেষে অতে আছে, তাই বহুবচনের এই রূপটি নিতে হবে সেবন্তে। যেহেতু সেবতে শেষে অতে রয়েছে সেই জন্য এখানে সেব ধাতুর সাথে মানও যুক্ত হবে, অর্থাৎ সানজ প্রত্যয়ের রূপ হবে সেবমান। ঠিক, এখানে সেব ধাতুর সাথে মানও যোগ হবে এরকম না বলে আমরা বলবো বহু বচনের রূপ থেকে আমরা দন্ত নয়তায় একার বাদ দিয়ে তারপরে মানও যোগ করব, ঠিক আছে? না হলে এখানে যদি আমরা সেব ধাতু বলি সেক্ষেত্রে অন্যরকম হয়ে যেতে পারে অন্য ধাতুর ক্ষেত্রে। এরকম নিয়ম বললে হবে না, নিয়মটিকে এরকম বলতে হবে যে বহু বচনের রূপ থেকে দন্ত নয়তায় একার বাদ দিয়ে আমরা মানও যোগ করব। আচ্ছা স্যার। ঠিক, ঠিকই বলেছেন। সেবাতে এখানে অতে আছে, সেজন্য এখানে মানও যোগ হবে। কিন্তু কোথায় যোগ হবে না, বহু বচনের রূপ নিয়ে দন্ত নয়ে তয়ে একার বাদ দিয়ে তারপরে মানও যোগ হবে। সেবাতে, এখানে দেখুন সেবাতে, এখানে যদি আমি কোনো কর্তা নিয়ে আসি তাহলে কি হবে? রামহা, রামহা সেবাতে, মানে রাম সেবা করছে। তো এটারই কন্টিনিউয়াস অর্থে বোঝানোর জন্য রামহা সেবমানহা, তারপরে আমরা আরেকটি ক্রিয়া যোগ করব, যেরকম আমরা আগে একটা অস্তি বর্ততে বিদ্যাতে এরকম ভবতি এরকম একটা করে যোগ করতে হবে বলা হয়েছিল, যেহেতু ক্রিয়াপদ নেই কোনো কিছু সেই জন্য। তো সেবাতে এটা সেবমানও হয়ে যাচ্ছে, তারপরে আমরা অস্তি বলবো। রামহা সেবমানহা অস্তি, মানে এটার অনুবাদ হবে রাম সেবারত আছেন। রাম
সেবারত আছেন। তাহলে এটা কোন বাচ্য হচ্ছে? কর্তৃবাচ্য হচ্ছে, কারণ এখানে কর্তা নিজে কাজ করছে। প্রত্যক্ষভাবে এটা বোঝা যাচ্ছে। রামের দ্বারা কাজ করা হচ্ছে এরকম বোঝানো হচ্ছে না, এখানে রাম কাজ করছে এটাই বোঝা যাচ্ছে। সেই জন্য এখানে কর্তৃবাচ্যে হচ্ছে বাক্যটি। সেই জন্য এখানে লিখে দেওয়া আছে পাশে যে সানস প্রত্যয়টি কর্তরি অর্থে হয়েছে। কর্মণি অর্থেও হতে পারে, ভাব অর্থেও হতে পারে, সেটা আমরা পরে পরে ব্যাখ্যা করব। তারপরেরটিকে বলবেন, বলুন। পঠ্যতে এখানে বহু বচনে শোনা পঠ্যান্তে যাচ্ছে হয়। না অন্তিভা? হ্যালো স্যার, শোনা যাচ্ছে? বাকিরা কেউ শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। পঠ্যতে বহু বচনে পঠ্যান্তে হয়, সেখানে আমরা তেটা বাদ দিয়ে দেবো। এখানে অতে আছে, এখানে পঠ্যান্ত থেকে তে বাদ দিয়ে দেবো। তারপর পঠ্যে যুক্ত মান করে দিলে সানস প্রত্যয় যুক্ত হলে শোনা যাচ্ছে স্পষ্ট? বাকিরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, 1 মিনিট, আমি তাহলে ঠিক করে নিই। বলুন এখন। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। এখানে পঠ্যাতে এখানে অতে আছে, এখানে বহু বচনের রূপ হয় পঠ্যান্তে। তো এখানে তে বাদ দিয়ে পঠ্যযুক্ত মান সানজ প্রত্যয়ে হবে পঠমানঃ। পঠমান। এখানে যেটা হচ্ছে পঠ্যাতে, এটা হচ্ছে কর্মণি রূপ। পঠ্যাতে এটা কর্মণি রূপ, মানে কর্মকে উক্ত করবে। যেমন রামেণ বেদাহ পাঠ্যাতে, এরকম রূপটি হবে, রামেণ বেদাহ পাঠ্যাতে। তো এখানে রামের দ্বারা বেদ পড়া হচ্ছে এরকম অর্থ হচ্ছে। এখানে কর্ম প্রথমাতে হয়েছে, সেই জন্য এটা কর্মণি বাচ্য। তো এখানে বিশেষণ যেটা হবে, বিশেষণ হচ্ছে এখানে কর্মের বিশেষণ হচ্ছে, সেই জন্য এটাকে কর্মণি বাচ্য বলা হয়, কর্মবাচ্য বলা হচ্ছে। এই সানস প্রত্যয়টি কর্ম অর্থে হচ্ছে, কর্মের বিশেষণ হবে। আমরা দেখেছিলাম যে সত্রী প্রত্যয় শুধুমাত্র কর্তারই বিশেষণ হয়, কিন্তু এখানে আমরা দেখছি যে কর্মেরও হতে পারে অথবা কর্তারও হতে পারে, দুই রকমই এখানে হতে পারে। তো এখানে পঠ্যাতে এটা হচ্ছে প্রথম পুরুষের এক বচনের রূপ, সেখানে অতে আছে, সেই জন্য বহুবচন করার সময় বহুবচনের রূপ নিয়ে এখানে আমরা পঠ্যান্তে দন্ত নয়তো একার বাদ দিয়ে তারপরে মানও যোগ করেছি, যেহেতু অতে আছে সেই জন্য মান। এটা বিশেষণ হবে কর্মের, এখানে রামের বিশেষণ হবে না। রাম বেদ পড়ছে যদি থাকতো তখন তাহলে সেটা উম অন্যরকম হতো, কিন্তু এখানে রামের দ্বারা বেদ পড়া হচ্ছে এরকম বলা হচ্ছে, সেই জন্য এখানে বেদের বিশেষণ হিসেবে এটা হবে রামেণ পাঠ্যমানঃ বেদঃ अस्ति, অথবা রামেণ বেদঃ পাঠ্যমানঃ अस्ति, এরকম ভাবে বলতে হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পরে আমি একটু 1 মিনিট একটু হোল্ড করছি, সাউন্ডটা একটু অসুবিধা হচ্ছে আমি দেখছি।
তারপরেরটা হচ্ছে সেভিয়াতে। তো একই রকম ভাবে রূপগুলি হবে। শোনা যাচ্ছে তো স্পষ্ট আমার কথা? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে। ঠিক। তাহলে সেভিয়াতে এখানেও হচ্ছে কর্মের বিশেষণ, মানে এখানে আমি সেবা করছি বা কেউ কর্তা সেবা করছে, এখানে কর্তার বিশেষণ হবে না। এখানে যেটা আমরা পাবো রূপটি, মূল রূপ যেটি পাবো সানস প্রত্যয় করে, সেটা কর্তার বিশেষণ হবে না, সেটা হবে কর্মের বিশেষণ। মানে আমি যার সেবা করছি তার বিশেষণ হবে। যেমন এখানে বলা যেতে পারে যে ময়া মার্দা রোগী রুগ্না সেব্যমানঃ अस्ति। তাহলে এখানে রুগ্ন যে শব্দটি আছে তার বিশেষণ হয়ে গেল এটি, আমার বিশেষণ কিন্তু হলো না। আমি যখন বলবো সেবমানঃ তখন আমার বিশেষণ হবে, আমি যখন বলবো সেব্যমানঃ তখন কর্মের বিশেষণ হবে। আমি যখন কর্তরি অর্থে, কর্তরি যে রূপ হয় সেবতে সেবমানঃ, সেটি ব্যবহার করলে কর্তা বিশেষণ হবে। যদি সেব্যমানঃ কর্মণি রূপ হয় সেখানে যদি সত্যি প্রত্যয় যোগ করি তাহলে সেটা কর্মের বিশেষণ হবে। বোঝা গেছে? হ্যাঁ, আর একবার বলবেন, কারণ মাঝখানে অনেকবার আটকে আটকে গেছিল, কিছু অর্ধেকটা ঠিক শুনতে ঠিক পাইনি। ঠিক আছে, আমি আরেকবার বলছি। এখানে সেব্যাতে আর সেবতে এই দুটি ধাতু হচ্ছে আলাদা। একটা হচ্ছে কর্তরি অর্থে ধাতু, একটা হচ্ছে কর্মণি অর্থে। সেব্যাতে এটা কর্মণি আর সেবতে এটা কর্তরি। সেবতে মানে একজন কর্তা আছে যিনি সেবা করছেন। যেমন আমি যদি বলি তাহলে অহম সেবে এরকম রূপ হয়, অথবা রামঃ সেবতে। কিন্তু যখন সেব্যাতে বলা হবে তখন সেটা সত্রী প্রত্যয় করে যে রূপটি পাবো সেটা কর্মের বিশেষণ হবে, কর্তার বিশেষণ হবে না। সেবতে এখানে যদি আমরা সানস প্রত্যয় করি সেটার রূপ হবে সেবমানঃ, রামঃ সেবমানঃ अस्ति, মানে রাম সেবারত আছেন। আর সেব্যাতে এখানে যদি সত্রী প্রত্যয় সরি সানস প্রত্যয় যোগ করি তাহলে এখানে রূপটি হবে সেব্যমানঃ, এটা কর্ম বিশেষ হবে, কর্তার বিশেষণ হবে না। মানে রামের দ্বারা কোন একজন ব্যক্তি সেবমান আছেন, মানে সেব্যমান আছেন মানে তার সেবা করা হচ্ছে এরকম অর্থ। সেবা করছেন একটা যখন আমরা কর্তরি অর্থে ব্যবহার করছি সেবমানঃ, তখন সেবা করা হচ্ছে এটা বর্তমান অর্থে বোঝাচ্ছে, কন্টিনিউয়াস অর্থে। আর যখন আমরা কর্মণি অর্থে যখন সেব্যমানঃ ব্যবহার করছি তখন কেউ একজন সেবিত হচ্ছে, ঠিক আছে, কেউ একজন সেবা পাচ্ছে সেরকম অর্থ বোঝাচ্ছে, কর্মের বিশেষণ হচ্ছে। তাহলে সেব্যমানঃ রুগ্নঃ এরকম বিশেষ বিশেষণ হতে পারে। আর সেবমানঃ বৈদ্যঃ মানে যিনি চিকিৎসক। তাহলে সেবমানঃ এটা হচ্ছে চিকিৎসকের বিশেষণ হবে, আর সেব্যমানঃ এটা হচ্ছে রোগীর বিশেষণ হবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক। তো সেই জন্য এগুলি পাশে লিখে দেওয়া আছে যে কর্মণি অর্থে মানে কর্মের বিশেষণ হবে, কর্তরি অর্থে মানে কর্তার বিশেষণ হবে। এইরকমই স্থিয়তে মানে থাকা। তো স্থিয়মানঃ মানে যিনি রয়েছেন, এটা ভাবে কেন হয়েছে কেউ বলতে পারবেন? ভাবে কেন হয়েছে স্নিগ্ধা, প্রিয়া? স্যার এটা তো কোনো হুম, মানে যে রয়েছে সে তার কোনো কাজ করা বোঝাচ্ছে না বা এরকম কিছু অর্থে। না কাজ করা তো বোঝাচ্ছে, থাকা মানে সেটাই হচ্ছে ক্রিয়াপদ, তাই না? থাকা হচ্ছে একটা ক্রিয়াপদ, কিন্তু এর কোনো কর্ম হয় না। যেমন ঘুমালে কোনো কর্ম হয় না। আমরা বেদ পড়ছি বললে বেদ হচ্ছে কর্ম, কিন্তু আমরা যদি বলি ঘুমাচ্ছি তাহলে সেখানে কোনো কর্ম নেই। সেরকমই আমি যদি বলি হাসছি এখানে কোনো কর্ম নেই। সেরকমই আমি যদি বলি আছি বা থাকছি
বা দাঁড়িয়ে আছি, সেখানে কোনো কর্ম নেই, এগুলিকে অকর্মক বলা হয়, অকর্মক ধাতু। তো এগুলিতে কর্তৃবাচ্যেও হচ্ছে না এখানে, আর ভাববাচ্যে হচ্ছে না। এখানে স্থা ধাতুর কর্তৃবাচ্যে কেমন রূপ হয়? স্থা ধাতুর লট লকারে কেমন রূপ হয়? স্থাস্যতি। না, স্থাস্যতি এটা ভবিষ্যৎ হয়ে গেল, বর্তমানে তিষ্ঠতি। তিষ্ঠতি এরকম রূপ হয়। তাহলে তিষ্ঠতি সেখানে কর্তৃ অর্থে ব্যবহার হচ্ছে রামঃ তিষ্ঠতি মানে দাঁড়িয়ে আছে। এখানে স্থিয়তে মানে দাঁড়িয়ে থাকা হচ্ছে। এখানে কর্মের হওয়া বিশেষণ হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু এই ধাতুর কর্ম হয় না, সেই জন্য এখানে ভাববাচক বলা হয়েছে। মানে ক্রিয়ার অর্থটি এখানে প্রধান, এখানে কর্তাকেও উজ্জ করবে না, কর্তাকেও প্রধান করবে না, কর্মকেও প্রধান করবে না, এটা হচ্ছে ক্রিয়ার অর্থ এখানে প্রধান, সেই জন্য এটাকে ভাববাচক বলা হচ্ছে। তো এক্ষেত্রে ক্লিবলিঙ্গে রূপটা হবে স্থীয়মানম রামেণ স্থীয়মানম অস্তি, এরকম আমরা বলতে পারি। যেরকম সত্যি প্রত্যয়ের ক্ষেত্রে আমরা করেছিলাম যে যখন আমরা কোনো কিছু বিশেষণ পাচ্ছি না করতে, কারোর বিশেষণ করতে যখন পারছি না, তখন আমরা এক বচনে ব্যবহার করবো বলেছিলাম, ক্লিবলিঙ্গে এক বচনে। সেরকমই এখানেও স্থীয়মানম এরকম ব্যবহার করব। আমরা পরের দিন আবার একবার অভ্যাস করব, তখন আরো বিষয়গুলি ক্লিয়ার হবে। এখন আপাতত বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক। তারপরে ক্রিয়াতে, ক্রিয়াতে এটা কর্মণিতে আছে। কারোতি এটা হচ্ছে কর্তৃবাচ্যে, কারোতি, কিন্তু সেটা হচ্ছে পরস্মৈ পদ ধাতু। কারোতি। কুরুতে এটা হচ্ছে আত্মনিপদ ধাতু, নিচে যেটা দেওয়া আছে। কিন্তু কারোতি এটা হচ্ছে পরস্মৈ পদ ধাতু, সেখানে সানজ হবে না। তো ক্রিয়াতে এটা আত্মনিপদ হয়ে যাচ্ছে কর্মণিতে, সেই জন্য এখানে সানজ হবে। ক্রিয়মান, এখানেও অতে আছে, সেই জন্য মান যোগ হয়েছে। তারপর কুরুতে, এখানে অতে নেই, এখানে উতে আছে, তাই না? কুরুতে, কুরুতে, এখানে অতে নেই, সেই জন্য এখানে আন যোগ হয়েছে, কুরবান। এরকম হতো, কিন্তু এখানে র থাকার জন্য দন্তন্যটা মূর্ধন্য হয়ে গেছে, কুরবান। সেই রকমই দত্তে, এখানে অতে নেই, এখানে অত্তে আছে, অত্তে, অতে নেই, সেই জন্য এখানে মানও না হয়ে আনও হয়েছে, দাদান, এরকম রূপটি হবে, দাদান। কোনো প্রশ্ন আছে কারোর এখানে? বোঝা যায়নি আরেকবার বলতে হবে, এরকম কোনো বিষয় আছে? স্যার, হুম, ক্রিয়তে এটা আর একবার একটু বলবেন? হ্যাঁ, ক্রিয়াতে, ক্রিয়াতে ক্রিধাতু, ক্রিধাতু দুই রকম হয়, একটা আদমনী পদ হয়, একটা পরস্ময় পদ হয়, সেজন্য এটাকে উভয় পদ ধাতু বলা হয়। যেরকম নিচেই দেওয়া আছে কুরুতে, এরকম একটা আদমনী পদের রূপ হয়। আর একটা আমরা যেটা ব্যবহার করি সবসময় কারোতি, সেটা হচ্ছে পরস্ময় পদ। তো এখানে ক্রিয়াতে এটা হচ্ছে কর্মণী রূপ, যেরকম সেবতে থেকে সেভিয়াতে, সেরকম কারোতি অথবা কুরুতে থেকে ক্রিয়াতে, এরকম হচ্ছে কর্মণীতে রূপ হয়। তো কর্মণীতে রূপ হলে সেটা তো সবসময় আত্মনি পদেই হয়, এটা আমরা আগে জেনে এসেছি। কর্মণী রূপ মানে আত্মনি পদেই হবে, কর্মণী অথবা ভাবে যদি হয় তাহলে সেটা সবসময় আত্মনি পদ ধাতু হয়। তো এখানে ক্রিয়াতে, এখানে অতে আছে, ক্রিয়াতে এটাতে অতে আছে, সেই জন্য মানও যোগ হবে, ক্রিয়মান, দন্ত নয়তায় একার বাদ দিয়ে ক্রিয়মান, এরকম রূপটি হবে। তো এটা হচ্ছে কর্মের বিশেষণ হবে, যেহেতু এটা কর্মবাচ্যে আছে, ক্রিয়াতে এই রূপটি কর্মবাচ্যে, তার সাথে আমরা মান ও প্রত্যয় যোগ করেছি, সানস প্রত্যয় যোগ করে ক্রিয়মান এরকম রূপটি হয়েছে। তো এটা কর্মণীতে আছে যেহেতু, সেই জন্য কর্মের বিশেষণ হবে।
তাহলে এটার বাক্য এরকম হতে পারে যে রামের দ্বারা কিছু করা হচ্ছে। কি করা হচ্ছে যদি বলা হয় তাহলে কি বলা যেতে পারে, কার্যম, কাজ, কোনো কিছু একটা কাজ, কার্যম ক্রিয়মাণম অস্তি। কার্যম এটা যেহেতু ক্লিবলিঙ্গে সেই জন্য ক্রিয়মাণম এটাও ক্লিবলিঙ্গে করতে হবে। তাহলে রামেণ কার্যম ক্রিয়মাণম অস্তি, এরকম প্রয়োগ হবে। বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক এইরকম ভাবেই বাকিগুলিও আমরা বাক্য প্রয়োগ করতে পারি। দত্তে, তো এটা হয়ে যাচ্ছে দদানম। এটা তো কর্তরিতে আছে, মানে কর্তার বিশেষণ হবে। তো রামঃ বস্ত্রম দদানः अस्ति। রামঃ ভিক্ষুকায় বস্ত্রম দদানः अस्ति, এরকম প্রয়োগ করা যেতে পারে। এখানে কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, না হলে আমরা পরের বিষয়ে যাব। কোনো প্রশ্ন আছে কারোর? স্নিগ্ধা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা এইটা সানদ প্রত্যয়েরই আমরা অনুবাদ করব বাংলা থেকে সংস্কৃতে সানস প্রত্যয় ব্যবহার করে। সানস প্রত্যয়কে ব্যবহার করতে হবে। আকাশ একজন নাম, ঠিক আছে? আকাশ মানে এখানে গগন বললে হবে না, আকাশ হচ্ছে একটা নাম, একটা ব্যক্তির নাম। তো এখানে আকাশ শুয়ে শুয়ে বই পড়ছে, এটা কি হবে বলতে হবে। আন্তিভা বলুন। আকাশः শয়ান পুস্তকম পঠতি। সত্রী প্রত্যয় যখনই আমরা ব্যবহার করব তখন আমাদের বিভক্তি খেয়াল রাখতে হবে, তাই না? শয়ান বললে কিন্তু এখানে বিভক্তি নেই, বিভক্তি যোগ করতে হবে। শয়ান এটা হচ্ছে প্রাতিপদিক, মূল রূপ। বিভক্তি যোগ করলে প্রথম আর এক বচনের রূপ হবে শয়ানাহা পুংলিঙ্গে, শয়ানম এটা ক্লিবলিঙ্গে, আর শয়ানা এটা স্ত্রীলিঙ্গে। তাহলে এখানে কোনটা হবে? শয়ানঃ। ঠিক, কারণ এখানে কর্তার বিশেষণ হবে। আকাশহা এটা কর্তা, সেটা হচ্ছে পুংলিঙ্গে আছে, সেই জন্য শয়ানহা হবে। আকাশহা শয়ানহা পুস্তকম পঠতি অথবা গ্রন্থম পঠতি। ঠিক বলেছেন। তারপরেরটা কে বলবেন? পরেরটা আছে জয়া, একজনের নাম। জয়া বসে বসে আঁকছে, এখানে সানস প্রত্যয় যোগ করতে হবে। বসে বসে আঁকছে। স্নিগ্ধা বলুন। জয়া বসিতবতী অঙ্কনং করতি। আর একবার। জয়া বসিতবতী অঙ্কনং করতি। না, এখানে বতি কোথা থেকে আসবে? আমরা তো সানস পড়ছি, তাই না? বতি কোথায় আসবে? বতি হবে না তো, বতি সেটা তো
আমরা তবতু প্রত্যয়ে পড়েছিলাম, ত প্রত্যয় আর তবতু প্রত্যয়, সেখানে বসিতা আর বসিতাবতী এরকম রূপ হতে পারে, কিন্তু এখানে আমরা সানস প্রত্যয় পড়ছি। স্যার একবার বলবো? হ্যাঁ বলুন। জয়া উপবিশ্যাহ চিত্রায়তি। না, এখানে যেই ক্রিয়াটি হবে সেটা হচ্ছে আস্তে বলে একটা আছে, আস্তে। আস্তে মানে বসা। তো সেটার সানস প্রত্যয় করলে রূপটি হয় আসীন। আসীন। আসীন মূল রূপ হবে আসীন। তাহলে এখানে কি হতে পারে? স্ত্রীলিঙ্গে আসীনা, তাই তো? হ্যাঁ জয়া। স্যার। আসীনা। আঁকা সংস্কৃত কি? আঁকা সংস্কৃত অঙ্কতি। অঙ্কতি। তাহলে জয়া আসীনা অঙ্কতি, অথবা আসীনাটা আমরা আগেও বসাতে পারি, যেহেতু এটা বিশেষণ হচ্ছে জয়ার, আগেও বসাতে পারি আমরা, আসীনা জয়া অঙ্কতি। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক, এখানে আমরা কিন্তু পরস্ময় পদের কোনো ধাতু বলবো না। পরস্ময় পদ ধাতু থাকলে এখানে কিন্তু আনস প্রত্যয় হবে না। পরস্ময় পদ সবসময় সত্রী প্রত্যয় হবে। আর সানস প্রত্যয় করতে গেলে আমাদের আত্মনি পদ ধাতু দেখতে হবে, তো খুঁজে খুঁজে বের করতে হবে। আপনারা জানেন কি, অষ্টাধ্যায়ী বলে একটা অ্যাপ আছে বা ওয়েবসাইট, অষ্টাধ্যায়ী.com। না স্যার। সেখানে গিয়ে আপনারা খুঁজতে পারেন কত রকমের ক্রিয়াপদ, যেরকম ধরন খুঁজবেন সেরকম ধরনের পাবেন, আদমনি পদ অথবা উভয় পদ অথবা পরস্ময় পদ, যেরকম খুঁজবেন যে কোনো একটা। ওখানে যদি লেখেন, ইংলিশেও আপনি সার্চ করতে পারেন, ইংলিশে যদি কোনো অর্থ লিখলেন, যে এখানে যেরকম ছিল কি বসে বসে, তাহলে বসা, বসা অর্থে কি কি ধাতু থাকতে পারে সেটা সার্চ করলেন ওখানে, যে ইংলিশে সার্চ করলেন টু সিট, তো এখানে ওখানে ধাতু দিয়ে দেবে, যদি কোনো ধাতু থাকে ওই অর্থে সেই ধাতুগুলি সব চলে আসবে। ঠিক আছে, আমি ক্লাসের শেষে একবার দেখাবো ওয়েবসাইটটা আপনাদের। তারপরে এখানে শ্রেয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এটা কি হতে পারে? চেষ্টা করুন ভেবে। দাঁড়িয়ে থাকা অর্থে আমরা কিছু ধাতু জানি কি? একটু আগেই আমরা অভ্যাস করছিলাম, তখন এসেছিল একটা ধাতু, কি ধাতু এসেছিল? দাঁড়িয়ে থাকা অর্থে স্থা ধাতু, তাই না? তিষ্ঠতি। তিষ্ঠতি এটা হচ্ছে পরস্ময় পদ, আর এটাই আত্মনি পদেও রূপ হয়, তিষ্ঠাতে এরকম রূপও হয়। তো সেই জন্য এখানে আমরা স্থা ধাতু ব্যবহার করতে পারি। তাহলে কেমন হবে বাক্যটি বলুন? অন্তিভা বলুন। শ্রেয়া আহ, শ্রেয়া স্থিয়মানা পশ্যতি। ঠিক,
শ্রেয়া স্থীয়মানা পশ্যতি। ঠিক, শ্রেয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এখানে স্থীয়মানা হবে, কারণ তিষ্ঠাতে এরকম একটা রূপ ছিল, তাই তো? তিষ্ঠাতে থেকে স্থীয়মানা কেন হবে, এটাও একটু ভাবতে হবে। স্থীয়মানা কেন হবে? অন্তিভা, কেন হলো এখানে স্থীয়মানা? भगवान है, खुदा का স্থীয়মানা হবে যখন সেটা কর্মের বিশেষণ হবে, তাই না? স্থীয়াতে, এটা তো কর্মণিতে রূপ হয়ে গেল, তাহলে কর্মের বিশেষণ তো এখানে হচ্ছে না, এখানে তিষ্ঠমানা হবে। তিষ্ঠমানা, তিষ্ঠাতে, তিষ্ঠান্তে বহুবচনের রূপ নিতে হবে, তিষ্ঠান্তে, সেখান থেকে দন্ত নয়তায় একার বাদ দিয়ে মানও যোগ করতে হবে, তারপর স্ত্রীলিঙ্গে করলে মানা, তাহলে তিষ্ঠমানা। যেরকম আমরা সেব ধাতুর ক্ষেত্রে দেখলাম যে একবার আমরা সেব্যমানও করছি, একবার আমরা সেবমানও করছি। সেবমানও করছি কর্তৃবাচ্যে, আর সেব্যমানও করছি কর্মবাচ্যে। যখন কর্মের বিশেষণ হচ্ছে তখন সেব্যমান, আর যখন কর্তার বিশেষণ হচ্ছে তখন সেবমান। সেই রকমই এখানেও আমাদের ভাবতে হবে কোথায় স্থীয়মান করব আর কোথায় তিষ্ঠমান করব। তাহলে এখানে শ্রেয়া হচ্ছে কর্তা, তার বিশেষণ করছি, তাহলে এখানে কি হবে, স্থীয়মান হবে নাকি তিষ্ঠমানা হবে? তিষ্ঠমানা। ঠিক, তিষ্ঠমানা। তাহলে শ্রেয়া তিষ্ঠমানা পশ্যতি। বাকিরা বুঝতে পারছেন? প্রিয়া? হ্যাঁ স্যার, অল্প অল্প বুঝতে পারছি। বোঝা যাবে, আস্তে আস্তে অভ্যাস করলে আরো বোঝা যাবে। তারপর শুভ দ্বারা দৃশ্যমান গাছটি নড়ছে। শুভ একজনের নাম, তো শুভ দ্বারা দেখা হচ্ছে যেই গাছটি, সেই গাছটি নড়ছে, তো এটাকে দৃশ্যমান, এটা তো শব্দ তো দেওয়াই আছে বাংলাতে, এটাই হচ্ছে সমাস প্রত্যয়ের রূপ হবে, শুধু বিভক্তি বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এটার অনুবাদ কি হবে, কে বলবেন? জেনিভা, চেষ্টা করুন। জেনিভা? হ্যাঁ স্যার। বলুন, চেষ্টা করুন। দৃশ্যমান, এটা হচ্ছে সমাস প্রত্যয়ের রূপ দেওয়াই আছে, আপনাকে আর বানাতে হবে না। বাংলাতেও যে এরকম রূপ হয়েছে সংস্কৃতেও এরকমই রূপটা হবে, সেই জন্য আপনাকে আর বানাতে হবে না, আপনি শুধু অনুবাদ করুন, বিভক্তি বসান, তাহলেই হবে। শুভর দ্বারা, এখানে কি হবে, কোন বিভক্তি হবে শুভ শব্দে? শুভেনা। ঠিক, শুভেনা। তারপর দৃশ্যমান, দৃশ্যম চলতি। নড়ছে, এটা আমরা বলবো কম্পতে, ঠিক আছে, কম্পতে, চলতি না বলে কম্পতে। তাহলে শুভেন দৃশ্যমানঃ বৃক্ষঃ কম্পতে, শুভ দ্বারা দেখা গাছটি বা দৃশ্যমান গাছটি নড়ছে। এখানে যেহেতু আমরা দৃশ্যমান, এটা কর্মবাচ্য করে নিয়েছি, তাই না? দৃশ্যমান মানে দৃশ্যতে যে রূপটা হয় সেটা কর্মতে হয়। এখানে শুভের দ্বারা, শুভ দ্বারা, তাহলে এখানে কর্তা কিন্তু প্রথমাতে হচ্ছে না, মানে এটা কর্তৃবাচ্য নয়,
এখানে কর্ম প্রথমাতে হচ্ছে, গাছ প্রথমাতে হচ্ছে বৃক্ষাহ, তার বিশেষণ হবে দৃশ্যমানঃ। তো সেই জন্য গাছকে দেখে এখানে ক্রিয়াপদ হবে কম্পতে, এক বচনে। ঠিক আছে। তারপর বর্ধমান গাছটি অনেক ছোট ছিল, এটা অতীতকালে করা হয়েছে, ছিল, ছোট ছিল। ছোট অর্থে আমরা লঘু বলতে পারি, লঘুহু। এটার অনুবাদ কে বলবেন? বর্ধমান, এটা হচ্ছে সানস প্রত্যয়ের রূপ। প্রিয়া, চেষ্টা করুন। স্যার বুঝতে পারছি না। এখানে বর্ধমান গাছটি অনেক ছোট ছিল, এখানে বর্ধমান এই শব্দটি গাছের বিশেষণ। আরো একটি বিশেষণ আছে অনেক ছোট, তাহলে অতীব লঘুহু, বৃক্ষাः অতীব লঘুः বর্ধমানः, বর্ধমানः বৃক্ষাः অতীব লঘুः। এখানে আমরা ছিল যদি বলি তাহলে ভূ ধাতুর অতীতকাল বলতে হবে। ভূ ধাতুর অতীতকাল কি হয়? ভূ ধাতুর অতীতকাল কি হবে? কি হবে? অভাবাত। ঠিক ঠিক, অভবৎ। তাহলে বর্ধমানः বৃক্ষাः, বর্ধমানः মানে যেটি বাড়ছে, এখনো যেটা বাড়ছে, ক্রমাগত যেটা বেড়ে চলেছে। বর্ধমানः বৃক্ষাः অতীব লঘুः অভবৎ মানে ছিল, অনেক ছোট ছিল। বর্ধমান গাছটি অনেক ছোট ছিল, এটার অনুবাদ হবে বর্ধমানः বৃক্ষাः অতীব লঘুः আসিত অথবা অভবৎ। এখানে গাছটি বাড়ছে যদি বলতাম, যে গাছটি বাড়ছে, যদি আমরা লট লকার প্রয়োগ করতাম তাহলে হতো বৃক্ষাः বর্ধতে, আত্মনিপদ ধাতু বর্ধতে। তো সেটারই আমরা সানজ প্রত্যয় করেছি, তাহলে বর্ধতে এটা সানজ হয়ে গেলে বর্ধমান হবে। তো এখানে যেহেতু কর্তা কর্তৃবাচ্যে প্রয়োগ হয়েছে বর্ধতে, এখানে কোনো জফলা নেই, জফলা থাকলে সেটা কর্মবাচ্য হয়ে যায়, কিন্তু এখানে তো জফলা নেই, তাহলে বর্ধাতে এটা হচ্ছে কর্তরিতে প্রয়োগ হয়েছে, সেই জন্য গাছকে অনুসরণ করে এক বচনে হয়েছে। আর এখানে বর্ধমান এই রূপটি গাছের বিশেষণ হয়েছে। সেই রকমই একই রকম ভাবে পরেরটিও আছে, বর্তমান কাল খুব ভালো কাটছে। কাটছে বলতে এখানে আমরা এরকম ধাতু ব্যবহার করতে পারি, আহ খুব ভালো কাটছে, গচ্ছতি এরকম বলতে পারি, যাওয়া অর্থে, খুব ভালো যাচ্ছে, বর্তমান সময় খুব ভালো যাচ্ছে। তাহলে বর্তাতে একটা রূপ ছিল, বর্তাতে মানে থাকা অর্থে, তো সেটাকে আমরা সানজ করে বর্তমান করে দিয়েছি। বর্তমান মানে যেটা চলছে, কন্টিনিউয়াস, যেটা যেই কাল চলছে সেই কালটাকে বলা হয় বর্তমান, সেটা সানজ প্রত্যয় করে রূপটা হয় বর্তমানঃ কালঃ। কি হতে পারে এটা বলুন? অন্তিভা। বর্তমান কালः অতীব সুষ্ঠু গচ্ছতি। ঠিক, বর্তমান এই শব্দটি কালের বিশেষণ হচ্ছে, সেই জন্য কাল যেহেতু পুংলিঙ্গে, বর্তমানঃ এটাও পুংলিঙ্গের এক বচনে হবে। বর্তমানঃ কালঃ অতীব সুষ্ঠু গচ্ছতি। ঠিক। তারপরেরটি দেখুন, কর্মণীতে আছে, কর্ম বাচ্চে।
শিক্ষকের দ্বারা ছাত্ররা শিক্ষারত আছে। শিক্ষকের দ্বারা ছাত্ররা শিক্ষারত আছে মানে এখানে শিক্ষক ছাত্রদের শেখাচ্ছেন, এরকম একটা বাক্য ছিল, সেটা কর্মবাচ্যে করা হয়েছে, সেই জন্য শিক্ষকের দ্বারা হয়ে গেছে। শিক্ষকের দ্বারা ছাত্রদের পড়ানো হচ্ছে, শেখানো হচ্ছে। তাহলে এটা কি হতে পারে? অনুবাদ। শিক্ষ্যাতে এরকম রূপটা হয় কর্মণীতে। শিক্ষ্যাতে লট প্রথম পুরুষের এক বচন। শিক্ষ্যাতে। এটা একটু কঠিন আছে, 8 নম্বর যেটা আছে একটু কঠিন আছে, একটু ভেবে বলতে হবে কি হবে। আমাদের আর 2 দিন ক্লাস হবে, পরের ক্লাসটা হবে, তারপরে আরেকটা ক্লাস হবে, ব্যাস, তারপর ছুটি। বলুন 8 নম্বরটি কি হবে? অনুবাদ কেমন হবে চেষ্টা করুন। প্রিয়া। शिक्षकेन छात्राः शिक्ष्यमाणाः सन्ति। ঠিক, একদম সঠিক। এই তো, ভালোই তো বুঝতে পেরেছেন। বুঝতে পারছি না কেন বলছেন তাহলে? শিক্ষকেন ছাত্রাः শিক্ষ্যমাণাः সন্তি। ঠিক। তো এইরকম আর কিছু বাক্য বলতে পারবেন নিজে থেকে স্যার, বানিয়ে? বলুন। 5 নম্বরে একটা ছিল, বাদ চলে গেছে। আচ্ছা, 5 নম্বর বাদ চলে গেছে। কম্পমান গাছ থেকে ফল পড়ছে। কম্পমান গাছ থেকে ফল পড়ছে। কম্পমান শব্দ তো দেওয়াই আছে, এটা হচ্ছে সানস প্রত্যয় করে রূপটি হয়েছে। তাহলে শুধুমাত্র অনুবাদ করতে হবে, এখানে আপনাদের রূপ বানাতে হবে না, রূপ দেওয়াই আছে, বিভক্তি যোগ করলেই হবে। প্রিয়া বলুন। কম্পমানঃ বৃক্ষাৎ ফলম পততি। কম্পমান কেন হবে? গাছ থেকে, তাই না? তাহলে গাছের বিশেষণ তো, তাহলে কি হবে? কম্পমানম। না, গাছের কোন বিভক্তি হচ্ছে? পঞ্চমী, তাহলে কম্পমানাৎ। ঠিক, কম্পমানাৎ হবে। কম্পমানাৎ বৃক্ষাৎ ফলম পততি। ঠিক, যখনই আমরা বিশেষ্য বিশেষণ হিসেবে ব্যবহার করব তখন সবসময় একই বিভক্তি, একই বচন, একই লিঙ্গ রাখার চেষ্টা করব। তাহলে এখানে গাছ থেকে ফল পড়ছে, আর গাছের বিশেষণ হচ্ছে কম্পমান, যেটা নড়ছে এরকম গাছ। তাহলে গাছ যদি পঞ্চমীতে হয় তাহলে কম্পমান শব্দটিও পঞ্চমীতে হবে। তো এইরকম আর অন্য কিছু বাক্য হতে পারে, অন্য বিভক্তিতে বলতে হবে। আমরা এতক্ষণ প্রথমা বিভক্তিতে ব্যবহার করছিলাম, তো এটা পঞ্চমী বিভক্তিতে যেরকম হলো সেরকমই অন্য কোনো বাক্য হতে পারে। যেমন আমি যদি বলি সেবারত সেবারত রোগীকে আমি দেখছি, মানে যার সেবা করা হচ্ছে সেই রুগীকে আমি দেখছি, তাহলে রুগী হয়ে যাবে দ্বিতীয়াতে। তাহলে সেব্যমান এই শব্দটিও হয়ে যাবে দ্বিতীয়াতে। যেমন বাক্যটি আমি বলে দিচ্ছি পুরোটা, অন্যটা আপনারা ব্যবহার চেষ্টা করবেন, আমি একটা বলে দিচ্ছি। কি হবে? বৈদ্যেন সেব্যমানম রুগ্নম অহম পশ্যামি। বৈদ্য মানে চিকিৎসক, চিকিৎসকের দ্বারা সেবারত রোগীকে আমি দেখছি।
বৈদ্যেন সেব্যমানম রুগ্নম অহম পশ্যামি। আমি যেহেতু দেখছি, আমি কর্তা, এক্ষেত্রে দেখা ক্রিয়ার জন্য আমি কর্তা, আর সেবা করার জন্য সেটা হচ্ছে ডাক্তার কর্তা। কিন্তু সেখানে কর্মনিবাচ্য হয়েছে বলে ডাক্তার সেখানে প্রথমাতে না হয়ে তৃতীয়াতে হয়েছে, আর কর্ম প্রথমাতে হওয়া উচিত ছিল, কিন্তু আমি যেহেতু দেখছি তাকে, সেই জন্য আমার ক্রিয়ার ক্ষেত্রে সেটা দ্বিতীয়া হয়ে গেছে। বোঝা গেছে? বাক্যটি এরকম হতে পারতো যে বৈদ্যেন সেব্যমানঃ রুগ্নঃ অস্তি, আছে। কিন্তু যখন আমি বলছি দেখছি, যখন বললাম, তাহলে দেখা মানে আরো একটি ক্রিয়া অন্য কারোর দ্বারা হচ্ছে। রোগী দেখছে না, কিন্তু আমি দেখছি। তাহলে আমি যখন দেখছি তখন রোগী কিন্তু আমার কর্ম হয়ে যাচ্ছে, দেখা ক্রিয়ার কর্ম। সেই জন্য সেখানে দ্বিতীয়া হয়ে যাচ্ছে, আর প্রথমা হচ্ছে না। যদি আমরা অস্তি, ভবতি, বিদ্যাতে এগুলি যদি প্রয়োগ করতাম সেখানে, তাহলে ওটা একটা ক্রিয়া, একটা একটা বাক্য কমপ্লিট হয়ে যেত। সেখানে ওটা প্রথমাতেই থাকতো, কর্মবাচ্য হয়েছে বলে কর্ম প্রথমাতেই থাকতো। কিন্তু এখানে আরো একটি বাক্য আমি যোগ করে দিচ্ছি, যে আমি তাকে দেখছি। তাহলে সেখানে সেটা কমপ্লিট না হয়ে আরো একটি বাক্য যোগ হওয়ার জন্য সে অন্য বাক্যের সে কর্ম হয়ে যাচ্ছে, রুগী। সেই জন্য সেখানে দ্বিতীয়া হচ্ছে। এরকম ভাবে নতুন প্রয়োগ করা যেতে পারে। ঠিক যেরকম এখানে 5 নম্বরে ছিল যে কম্পমান গাছটি আছে, এরকম আমি বলতে পারতাম। গাছটি কাঁপছে এটা যদি বলতাম, বা গাছটি নড়ছে, তাহলে একটা বাক্য হতো। কিন্তু সেই গাছ থেকে ফল পড়ছে, এটা একটা দ্বিতীয় একটা বাক্য যোগ করে দিয়েছি। সেই জন্য সেই গাছ থেকে বলার জন্য সেখানে পঞ্চমী হয়ে গেছে, কম্পমানাৎ বৃক্ষাৎ ফলম পাতাতি। এরকম ভাবে আমরা বাক্য আরো বড় বড় করতে পারি। ঠিক আছে, এটা আমরা নেক্সট দিন আলোচনা করব, যে একই বাক্যের যখন প্রথমা না করে আমরা সত্রী, সানজ ইত্যাদি এগুলি আমরা প্রথমা না করে অন্যান্য বিভক্তিতেও কিভাবে ব্যবহার করতে পারি, এটা আমরা কিছুটা অভ্যাস করব। আর বাক্যেরই আমরা এই যত রকম আমরা প্রত্যয় পড়েছি, সমস্ত প্রত্যয়গুলি যোগ করে করে কিভাবে বাক্য করতে হয়, সেটাও আমরা পরের দিন শিখব। তো আজকের যে ক্লাস, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আজকের নিয়মগুলি, আজকের নিয়ম খুবই সহজ। আত্মনেপদ ধাতুতে যোগ হবে সানস প্রত্যয়। আর রূপটি তৈরি করার নিয়ম হচ্ছে, প্রথম পুরুষের একবচনে যদি অতে থাকে তাহলে মানও হবে, আর যদি অতে না থাকে তাহলে আনও হবে। আর এটা অকারান্ত হওয়ার জন্য ফল শব্দ অথবা দেব শব্দের মতো হবে পুংলিঙ্গে আর নপুংসকলিঙ্গে, আর স্ত্রীলিঙ্গে এটা আকারান্ত হয়ে যাবে লতা শব্দের মতো। এখানে আমরা নিয়ম দেখে একটু বিশ্লেষণ করেছিলাম যে নিয়মগুলি কিভাবে এখানে খাটছে। তারপরে আমরা এখানে অনুবাদ বা প্রয়োগ করার চেষ্টা করলাম, যে কিভাবে আমরা সানজ প্রত্যয় বাক্যের মধ্যে ব্যবহার করতে পারবো। তো সত্রী আর সানজ দুটি হচ্ছে কন্টিনিউয়াস বোঝানোর জন্য, যে কাজটি এখনো চলছে এরকম বোঝানোর জন্য। এটা আমরা বর্তমান ক্ষেত্রেই বেশি ব্যবহার করলাম, কিন্তু এটা অতীতের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে। যেরকম সে কাজটি করছিল, অনেকক্ষণ ধরে কাজটি করছিল, অতীতের ক্ষেত্রেও আমরা প্রয়োগ করতে পারি। যেমন এখানে একটি বাক্য ছিল হয়তো, এই যে ছোট ছিল, বর্ধমান গাছটি ছোট ছিল। যেই গাছটি এখন বর্ধমান সেটি কিন্তু আগে ছোট ছিল। তাহলে অতীতকালের বাক্যেও কিন্তু আমরা সানস প্রত্যয় ব্যবহার করতে পারি। বা এটা আমরা বলতে পারি যে আগে সে অনেক বেড়েছিল, এরকম বলতে পারি। তাহলে সেটা হয়ে যাবে বর্ধমানহা আসিত। অস্তি না বলে আসিত বলে দেবো, তাহলেই সেটা অতীতকাল হয়ে যাবে। অস্তি না বলে অভবৎ বলে দেব, তাহলেই সেটা অতীতকালে হয়ে যাবে। এরকম ভাবে আমরা এগুলি আমরা অতীতকালেও ব্যবহার করতে পারি কন্টিনিউয়াস বোঝানোর জন্য। যেমন বর্তমান কালে, সেরকম ভাবে ভবিষ্যৎকালেও আমরা ব্যবহার করতে পারি কন্টিনিউয়াস বোঝানোর জন্য। ঠিক আছে, ওয়েবসাইটটা আমি একবার দেখিয়ে দিই আপনাদের।
ওয়েবসাইট দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এখানে এটা আপনারা অ্যাপের মাধ্যমেও পেতে পারেন, অথবা ডিরেক্ট আপনারা ওয়েবসাইট সার্চ করতে পারেন। তো দুই রকম ভাবেই আপনারা পাবেন। এখানে প্রথমেই দেখুন সূত্রপাঠ বলে নিচে দেখুন বক্স করে দেওয়া আছে কালো কালো। তো সেখানে সূত্রপাঠः, ধাতুপাঠः, শব্দপাঠः, কোষান্বেষः, তারপরে কিছু ওদের কোর্স বা ইউটিউব ইত্যাদি আছে। তো এখানে মূল বিষয় যেগুলি আছে, সূত্রপাঠ মানে এই যে ব্যাকরণ সূত্র হয় সেই সমস্ত সূত্রগুলি ওখানে দেওয়া আছে ক্রম অনুসারে। ধাতুপাঠ, এখানেও যে ধাতুর ক্রম আছে সমস্ত ধাতু এখানে দেওয়া আছে। তো আমরা গিয়ে দেখতে পারি ওখানে কেমন রূপ হয়, কিরকম রূপ হয়, কোন কালে কোন লকারে কেমন রূপ হয়, আমরা ওখানে সব পেয়ে যাব। তারপর শব্দ পাঠ আছে, এখানে নায়ক শব্দ যেগুলি, যেরকম অকারান্ত শব্দ একটা দেওয়া থাকবে বা দুটি দেওয়া থাকবে, আকারান্ত শব্দ দুটি দেওয়া থাকবে, স্ত্রীলিঙ্গে দুটি দেওয়া থাকবে, ক্লিবলিঙ্গে দুটি, এরকম ভাবে যেগুলি আমাদের মানে প্রতিটি অকারান্ত, ইকারান্ত, উকারান্ত, এরকম ভাবে প্রতিটি শব্দরূপ দেওয়া থাকবে। তারপরে কোষান্বেষ আছে, এখানে আমরা যে কোনো শব্দের অর্থ দেখতে পারি যে কি অর্থ হতে পারে। কোষ, এটা হচ্ছে ডিকশনারি। তো যে কোনো শব্দ আমরা যেটার মানে বুঝতে পারছি না, যেমন এখানে এই যে শ্লোক লেখা আছে, এখানে যদি আমরা দেখি এই যে কৃৎস্নাম শব্দটি আছে প্রথম লাইনে, কৃৎস্নাম। তো কৃৎস্নাম শব্দটি আমি মানে যদি না জেনে থাকি, তাহলে ওখানে এই যে কোষান্বেষ বলে যে অংশটি দেখতে পাচ্ছি, কোষান্বেষে আমরা যদি যাই তাহলে ওখানে গিয়ে আমরা সার্চ করতে পারি কৃৎস্নাম এটা কি। তো এগুলি আমি একবার দেখি খুলে। এই দেখুন সূত্রপাঠ, এখানে সূত্র দেওয়া আছে। এগুলিকে আবার ক্লিক করলে এদের ব্যাখ্যা পাওয়া যাবে। তো অত ডিটেলস আমি যাচ্ছি না, ওটা আপনারা নিজেরা একটু ঘেটে দেখে নেবেন। তো আমি এমনি দেখিয়ে দিচ্ছি একবার শুধু। এখানে ধাতু পাঠে যদি যান তাহলে এখানে ধাতু পাঠে সমস্ত ধাতু দেখা যাবে। এই দেখুন প্রথমেই ভূ ধাতু, তারপরে এদ, স্পর্ধ, গাদ, এখানে অর্থ দেওয়া আছে, আত্মনিপদ, সকর্মক, অকর্মক ইত্যাদি সব দেওয়া আছে, পরস্ময় পদ, উভয় পদ ইত্যাদি দেওয়া আছে। তারপরে শব্দ পাঠে যদি যান, শব্দ পাঠে দেখুন এই যে অ বলে একটি শব্দ আছে, তারপরে অকরণী, এগুলি শব্দ সব, অক্ষ, অক্ষত, এরকম ভাবে সব শব্দ আছে। তো এখানে আপনারা অকারান্ত, ইকারান্ত ইত্যাদি শব্দ সার্চ করতে পারেন। তারপর কোষান্বেষে এখানে যদি আপনারা যা খুশি একটা সার্চ করতে পারেন যেটা আপনি জানেন না, যেমন ধরুন দেব শব্দ যদি এখানে লেখেন, এই যে দেব শব্দের অমর কোষ বলে একটা ডিকশনারি আছে, সেখানে কি অর্থ, শব্দ কল্পদ্রুম বলে এক ডিকশনারি আছে, সেখানে কি অর্থ, তারপরে বাচস্পত্যম বলে একটি আছে, সেখানে কি অর্থ, এখানে সমস্ত ডিকশনারি গুলি যোগ করে দেওয়া আছে। যত জায়গাতে এই শব্দগুলি দেওয়া আছে অর্থ, সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। তো ঠিক আছে, আপনারা বাকি অংশটি দেখবেন। আজকে আমরা শান্তি পাঠ করে আজকে ক্লাস শেষ করব। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষুশ্রোত্রমথো বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদম মাহং ব্রহ্ম নিরাকুর্যাম মা ব্রহ্ম নিরাকরোৎ अनिराकरणमस्त्वनिराकरणं मे अस्तु तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।